ওয়ালাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো তোমাদের বিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায় গতি এই অধ্যায় সম্পর্কে। তো গতি এই অধ্যায় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের, শুধুমাত্র তোমাদের না, যারা তোমরা সপ্তম শ্রেণীতে আছো বা অষ্টম শ্রেণীতে এবং নবম দশম শ্রেণীতে তোমরা যারা পড়ছো, প্রত্যেকেরই কিন্তু বইয়ে এই গতি অধ্যায়টা আলাদাভাবে আছে। এবং নবম দশম যারা শ্রেণীতে আছো, তোমাদের ফিজিক্স বইয়ের কিন্তু আলাদা একটা, মানে ফিজিক্স বিজ্ঞানের আলাদা একটা বই কিন্তু এই গতি অধ্যায়টা দেওয়া হয়েছে। সুতরাং এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ এই গতি অধ্যায়, এবং এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে। তো একটা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, প্রথমেই গতি অধ্যায় সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে গতি অধ্যায়ের বলতে আসলে কি বোঝায় বা এর বেসিকটা কি, সেটা একটু ভালোভাবে প্রথমে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে স্থিতি এবং গতি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়। এখন স্থিতি কি এবং হচ্ছে গতি কি? আসলে যে বস্তুটা স্থির আছে বা যে জড় বস্তুটা যাকে আমরা স্থির দেখতে পাই সেটাকে স্থিতি বলা হয়, এবং যে বস্তুটা হচ্ছে স্থির নেই অর্থাৎ চলমান অবস্থায় রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে গতি। তার মানে গতির অবস্থা বা গতিশীল বস্তু। তার মানে এটাই হচ্ছে স্থিতি এবং হচ্ছে গতির মধ্যে পার্থক্য। তো এরপরে যদি আমরা একটু পড়ে দেখি, দেখো, এই বিশ্বে কোনো বস্তু স্থির আবার কোনো বস্তু হচ্ছে গতিশীল। প্রতিদিন আমাদের চারপাশে নানা রকমের স্থিতি ও গতি দেখতে পাই। বাড়িঘর, দালান কোঠা, রাস্তা, ল্যাম্পপোস্ট, রাস্তার পাশে গাছ সবগুলোই দাঁড়িয়ে আছে, এরা এরা কিন্তু স্থিতিতে আছে বা স্থির হয়ে আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমরা আমাদের জীবনের নানা, মানে আমাদের আশেপাশে নানা রকমের উপাদান আমরা দেখতে পাই, বা আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান আমরা যদি দেখি, তাহলে দেখো, বাড়িঘর, দালান কোঠা, রাস্তার ল্যাম্পপোস্ট, রাস্তার পাশে গাছ, এগুলো সব কিন্তু জড় উপাদান, অর্থাৎ এগুলা কিন্তু এদের জায়গা পরিবর্তন করতে পারে না। এই জন্য জড় উপাদান হওয়ার কারণে এরা কিন্তু স্থির হয়ে আছে এবং এটাকে স্থিতি বলে। এবং আবার দেখো যে পরবর্তীতে কি বলা হয়েছে, সেটা হচ্ছে যে এমনকি আমাদের হাঁটা চলাও গতির উদাহরণ। আর তার আগে চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, ট্রেন, এমনকি আমাদের হাঁটা চলাও গতির উদাহরণ। তার মানে গতির উদাহরণের কথা যদি আমরা বলি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু চলমান অবস্থায় থাকে সেগুলো সবকিছুই কিন্তু গতির উদাহরণ। তার মানে এক্ষেত্রে হতে পারে চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা অথবা চলন্ত ট্রেন, এমনকি আমাদের হাঁটা চলা। তার মানে এটাকে বলা হয় হচ্ছে গতি। তো এরপরে আমরা কথা বলবো হচ্ছে স্থিতি এবং গতি কি, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য। একটু জিনিস ভালো করে খেয়াল করো, যদি আমরা একটু দেখি ভালো করে, তাহলে প্রথমে যে এই যে পাশে যে চিত্রটা দেওয়া হয়েছে, এটা কিন্তু স্থির অবস্থা বা স্থিতির একটা চিত্র দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পারবে যে এখানে দেখানো হয়েছে যে বিল্ডিং, তারপর দালান কোঠা, রাস্তাঘাট, রাস্তার পাশে ল্যাম্পপোস্ট আছে, এগুলো সবগুলোই কিন্তু এক ধরনের স্থির বস্তুর উদাহরণ। তার মানে এগুলো জড় উপাদান বলে এগুলো স্থির হয়ে আছে এবং এগুলো স্থিতির উদাহরণ। তার মানে যদি পরীক্ষায় বলে যে স্থিতি বা স্থির বস্তুর কয়েকটা উদাহরণ দাও, তাহলে সেখান থেকে তোমরা দিতে পারো এখান থেকে যে ঘর বাড়ি, দালান কোঠা, গাছ, রাস্তার পাশে ল্যাম্পপোস্ট ইত্যাদি, এগুলো হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে বলে এগুলো হচ্ছে স্থিতি। আবার নিচের চিত্রটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে গতিশীল অবস্থাকে প্রকাশ করে। এখন গতিশীল অবস্থাটা কি? গতিশীল অবস্থা হচ্ছে যা চলমান অবস্থায় রয়েছে। যেমন এইখানে চলন্ত বাস আছে, তারপর রিক্সা আছে, তারপর হচ্ছে গাড়ি আছে, এই তিনটে কিন্তু চলমান অবস্থায় রয়েছে। এমনকি মানুষের হাঁটা চলাও কিন্তু গতির একটা উদাহরণ। তার মানে এখানে দেখো যে অনেক বস্তু আছে। কিরকম বস্তু? যে এই বস্তুগুলো আবার এদের গতি আছে, যেমন হচ্ছে চলমান ট্রেন, চলন্ত বাস, গাড়ি, চলমান সাইকেল এবং হেঁটে চলা লোক, এগুলো হচ্ছে গতির উদাহরণ। যদি গতির উদাহরণ বলে তাহলে এখান থেকে তোমরা দিয়ে দিতে পারো। তো এখানে তোমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবে। দেখো, এবার আসা যাক আমরা স্থিতি এবং গতি বলতে আসলে কি বোঝাই। মনে করো আনুষেয় রাস্তার এক পাশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এখন আনুষেয় কে? আনুষেয় হচ্ছে একটা ব্যক্তির নাম বা একজনের নামকে বোঝাচ্ছে। এখন এ যদি রাস্তার এক পাশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, আনুষেয় বলছে রাস্তার পাশের গাছপালা, ঘরবাড়ি, রাস্তার ল্যাম্পপোস্ট, বাস স্টপ সবই কিন্তু স্থির রয়েছে। যদি কোনো বস্তু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং তার সামনে যেগুলো জড় বস্তু রয়েছে সেগুলো যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তো অবশ্যই তার কাছে এটাই মনে হবে যে সামনের বস্তুগুলো স্থির বা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দেখো, আনুষেয় এই কথা বলছে কারণ এই বস্তু তার সাপেক্ষে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করছে না। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আসলে কিন্তু এই বস্তুগুলো তার সাপেক্ষে অর্থাৎ আনুষেয়ের সাপেক্ষে কিন্তু মানে সময়ের সাপেক্ষে আনুষেয়ের সামনে তারা কিন্তু তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করছে না। এই কারণে একটা বিষয় বলে যে কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে, তাহলে তাকে স্থির বস্তু বলা হয়। তার মানে এখানে স্থিরের সংজ্ঞাটা কিন্তু এরা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে পর্যবেক্ষকের সাপেক্ষে, মানে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে যদি তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে সেটাকে স্থির বলে। এবং এই বস্তুর অবস্থানকে বলা হয় হচ্ছে স্থিতি। তার মানে স্থিতি কাকে বলে, স্থির কাকে বলে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো, তোমার হাতে ধরে থাকা কলমের আশেপাশে প্রত্যেকটা বস্তু, যেমন তোমার চেয়ার, টেবিল, বই খাতা ও ঘরের সবকিছু এই কলমের একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে এবং এরা কিন্তু এক জায়গা থেকে এদের জায়গাও পরিবর্তন করছে না। তার মানে এইগুলো সবগুলোই কিন্তু স্থিতির উদাহরণ। এখানে আরো সুন্দরভাবে দেওয়া হয়েছে যে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করাই হচ্ছে স্থিতি। তাহলে এখান থেকে তোমরা স্থিতির সংজ্ঞাটা ভালোভাবে দেখে নেবে। তো এরপর যদি গতির সঙ্গে আমরা বলতে চাই, তাহলে এটার বিপরীত অর্থাৎ স্থিতির বিপরীত হচ্ছে গতি। সেরকম কি? সময়ের সাপেক্ষে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করা যদি স্থিতি হয়, তাহলে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করাকে
ওই বস্তুর গতি বলে বা গতিশীল অবস্থা বোঝায়। এরপরে দেখো স্থিতি ও গতি আপেক্ষিক বলতে কি বোঝো? দেখো কোনো বস্তু একটি পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকলে একই সঙ্গে অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে এটা কিন্তু গতিশীল হতে পারে। যেমন দেখো এখানে একটা ঘটনা এখানে বিবেচনা করছে, সেটা হচ্ছে আরিয়ান নামের একটা ছেলের ঘটনা বলেছে যে বাস স্টপে দাঁড়িয়েছিল, বাসে বসে থাকা একজন যাত্রী বাসের গতিতে তাকে অতিক্রম করে গেল। তার মানে দেখো আরিয়ানের তুলনায় বাসটা কি ছিল, চলমান অবস্থায় ছিল। তার মানে বাসটা যখন তার সামনে যে ক্রস করলো বা অতিক্রম করে চলে গেল, তখন আরিয়ানের মনে হলো যে বাসটা একটা গতিশীল বস্তু বা গতিতে রয়েছে। এবং আরিয়ান নিজে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিল, তার মানে সে কিন্তু তার অবস্থান পরিবর্তন করেনি। তার মানে আরিয়ান কিন্তু এখানে স্থির, কিন্তু বাসের মধ্যে থাকা লোকের সাপেক্ষে কিন্তু আরিয়ান গতিশীল। অর্থাৎ বাসটা যখন আরিয়ানের সাপেক্ষে ক্রস করে চলে গেল সামনের দিকে, তখন বাসের মধ্যে থাকা একজন ব্যক্তির কাছে মনে হবে যে আরিয়ান মানে পেছনের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। তার মানে তার সাপেক্ষে কিন্তু মানে বাসের মধ্যে থাকা ব্যক্তির সাপেক্ষে কিন্তু আরিয়ান কিন্তু গতিতে রয়েছে, আবার আরিয়ানের সাপেক্ষে কিন্তু বাসটা একটা গতিতে রয়েছে, এরকম। প্রকৃতপক্ষে আরিয়ান যদিও স্থির অবস্থায় ছিল, কিন্তু তারপরও এটা মানে একটা গতির আপেক্ষিকতার কারণে কিন্তু এমনটা মনে হচ্ছে যে আসলে আরিয়ান গতিতে রয়েছে। তো এটা এখানে বোঝানো হয়েছে। দেখো যে কিন্তু বাসের যাত্রীর নিকট মনে হচ্ছে যে গাছ তার সাপেক্ষে পেছনের দিকে চলে যাচ্ছে। শুধুমাত্র গাছ না, যে কোনো স্থির বস্তুকে আমাদের গতিশীল মনে হবে যদি আমরা নিজেরা গতিতে থাকি। তাহলে আমাদের আশেপাশে যত স্থির বস্তু রয়েছে সেই সবগুলোকে আমাদের কিন্তু গতিশীল মনে হবে, এটা হচ্ছে বিষয়। তো এরপর দেখো প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? প্রসঙ্গ কাঠামো হলো যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। তার মানে এখানে সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে প্রসঙ্গ কাঠামো বলতে আসলে কি বোঝায়, যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন একটা সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে কোনো বস্তু স্থিতি বা গতি আসলে নির্ণয় করা হয়। এই বিষয়গুলো তোমরা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে যে যদি তুমি তোমার বাড়ির সাপেক্ষে একটা রিক্সার গতিবেগ মাপতে চাও, তাহলে তোমার বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যার সাপেক্ষে আমরা অন্য কিছুর গতি পরিমাপ করছি সেই প্রথম বস্তুটাই হবে হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এখন পৃথিবীর সাপেক্ষে আমরা সাধারণত চাঁদের বেগ জানতে চাই, তাহলে সেক্ষেত্রে পৃথিবীটা হবে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই জিনিসটা খেয়াল রাখবে। এরপর দেখো গতির প্রকারভেদ। গতি আসলে কত প্রকার হয়? গতি অনেক প্রকারের হয়ে থাকে। প্রথমত এখানে 5 প্রকারে মানে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো চলন গতি, তারপর আছে হচ্ছে ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি এবং হচ্ছে স্পন্দন গতি। এখন একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো বুঝবো। প্রথমত দেখো চলন গতি আসলে কি? চলন গতি হচ্ছে, আমি যদি একটু ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে, একটা সরল পথে যদি কোনো বস্তুর গতি হয় সেটাকে বলা হয় চলন গতি। যেমন একটা লোক একটা বাক্সকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে সমতল একটা মানে মেঝের উপর দিয়ে, তার মানে ওই যে বাক্সটা ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে ওইটাকে বলা হয় ওই বাক্সের হচ্ছে চলন গতি। এরপরে যদি আমরা একটু আলোচনা করি যে চলন গতির পরবর্তীতে ঘূর্ণন গতি নেই। ঘূর্ণন গতি হচ্ছে এমন একটা গতি যে গতিতে গতিশীল বস্তু মানে যে বস্তুটা গতি রয়েছে তা একটা নির্দিষ্ট কেন্দ্রকে মানে সাপেক্ষ করে তারই চারিপাশ দিয়ে হচ্ছে বারবার ঘুরে আসে বা পুনরাবৃত্তি হয়, অর্থাৎ একই পথে বারবার ঘুরে আসে বা পুনরাবৃত্তি হয় তার গতিটা, সেটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন সিলিং ফ্যানকে এক্ষেত্রে কল্পনা করা যায়। যদি তোমরা এখানে দেখো পাশের চিত্রে কিন্তু একটা সিলিং ফ্যান দেখানো হয়েছে এবং সিলিং ফ্যানের কিন্তু ঘূর্ণন গতিটাকে বোঝানো হয়েছে। তার মানে সিলিং ফ্যান কিন্তু একটা এখানে ঘূর্ণন গতির উদাহরণ। সিলিং ফ্যান হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। এখানে বলেছে যে তোমার শ্রেণীকক্ষের সিলিং ফ্যানের গতি লক্ষ্য করো। দেখো এখানে ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার ব্লেডের ঘূর্ণনের ফলে খ বিন্দুতে গ বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, মানে বারবার কিন্তু এরা একে অপরের সাথে স্থান পরিবর্তন করছে এবং ঘুরছে। তার মানে এইটাই হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। এরপর যদি আমরা কথা বলি ঘূর্ণন গতি আরো একটা উদাহরণে, এখানে তোমরা চিত্র দেখতে পারবে, এটা আরো একটা ঘূর্ণন গতির উদাহরণ। সেটা হচ্ছে একটা ছেলে একটা রডকে কেন্দ্র করে তার হাত দিয়ে রডকে ধরে চারিদিকে রডের চারপাশে ঘুরছে। তার মানে সে একটা নির্দিষ্ট সময় পর পর পূর্বের অবস্থানে আবার ফিরে আসছে এবং ঘুরছে, তার এই গতিকে বলা হয় হচ্ছে ঘূর্ণন গতি। এরপর দেখো ঘূর্ণন চলন গতি বা হচ্ছে জটিল গতি বলতে আসলে কি বোঝায়? তো তোমরা সাইকেলের চাকার গতি অবশ্যই লক্ষ্য করেছো, কারণ সাইকেলের চাকা কি হয়, একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু ঘূর্ণন সংঘটিত হয় সাইকেলের চাকা। তার মানে সাইকেলের চাকার যে গতিটা আসে ওইটা কিন্তু ঘূর্ণন গতি বা জটিল গতি। এরপর দেখো পর্যাবৃত্ত গতি বলতে আসলে কি বোঝায়? পর্যাবৃত্ত গতি একটা উদাহরণের সাপেক্ষে তোমাদের বোঝানোর চেষ্টা করি। প্রথমত দেখো যে দুইটা চিত্র দেওয়া হয়েছে এখানে। এখন চিত্র দুইটা কি কি? প্রথম চিত্রটা লক্ষ্য করো, এখানে হচ্ছে প্রথমে একটা ঘড়ি দেখানো হয়েছে এবং পরবর্তী চিত্রে একটা হচ্ছে সিলিং ফ্যান দেখানো হয়েছে। মানে দুইটা চিত্র। এখন এই সিলিং ফ্যান কিন্তু ঘূর্ণন গতির উদাহরণ। তার মানে পর্যাবৃত্ত গতি কিছুটা ঘূর্ণন গতির মতো, মানে একটা নির্দিষ্ট সময় পর পর কোনো গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। উপরে এখানে সুন্দরভাবে লেখা হয়েছে যে আসলে পর্যাবৃত্ত গতি কাকে বলে বা পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা কি, ওইটা সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই পথ অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হবে হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং পর্যাবৃত্ত গতির যদি উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে হচ্ছে একটা ঘড়ির কাঁটাকে আমরা বিবেচনা করতে পারি, যে ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু একই দিক থেকে ঘুরে আসে। অথবা আমরা ঘড়ির দোলকটাকে আমরা কল্পনা করতে পারি, অথবা একটা সিলিং ফ্যানটাকে আমরা চিন্তা করতে পারি। সিলিং ফ্যান একটা নির্দিষ্ট সময় পর পর এই পাখাগুলো একই পথ দিয়ে অতিক্রম করে, সুতরাং এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে। তো এরপর আমরা কথা বলি দোলন বা স্পন্দন গতি সম্পর্কে। দোলন গতি বা স্পন্দন গতি কি? স্পন্দন গতি বিষয়ে যদি বলতে হয় তাহলে সবচেয়ে
উৎকৃষ্ট উদাহরণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে একটা দোলনার উদাহরণ। তোমরা যদি লক্ষ্য করো যে তোমাদের সামনে একটা দোলনা যদি থাকে এবং দোলনাটাকে হালকা দোল দিয়ে যদি তোমরা ছেড়ে দাও, দোলনাটা একটা নির্দিষ্ট মানে মাঝের একটা মধ্যভাগ হতে সামনে পেছনে দুলতে থাকবে সমানভাবে এবং বারবার কিন্তু একই দ্রুত অতিক্রম করবে যতক্ষণ না পর্যন্ত তার গতিটা শেষ হয়। তো এক্ষেত্রে কিন্তু স্পন্দন গতিটা ঘটে, অর্থাৎ স্পন্দন গতিটা এরকম গতি যে এটা কিছুটা পর্যাবৃত্ত গতির মতো, কিন্তু পর্যাবৃত্ত গতি না। স্পন্দন গতি হলো একটা নির্দিষ্ট মানে একটা মাঝ বরাবর একটা জায়গা থাকবে, মানে বা একটা কেন্দ্র থাকবে, সেটার এপাশ ওপাশ দুলতে থাকবে এবং হচ্ছে ডানে বামে বারবার এভাবে দুলতে থাকবে, এটাকে বলা হয় স্পন্দন গতি। তোমরা এটা বাস্তব উদাহরণ দেখতে পারবে যদি তোমরা হচ্ছে দেখতে পারবে যদি তোমরা হচ্ছে দোলনার সামনে যাও তাহলে এটা। এবার দেখো, সুতরাং দোলন গতি বা স্পন্দন গতি কি? দোলন গতি বা স্পন্দন গতি হলো সেই পর্যাবৃত্ত গতি যেখানে কোনো একটি বস্তুর অবস্থানে দুই পাশে সমানভাবে চলে, মানে সামনে পেছনে বারবার দুলতে থাকবে। যে কথাটা বললাম, দোলনার যে উদাহরণটা দিলাম ওইটাই এখানে সুন্দরভাবে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে বলা হয়েছে। তো এরপর যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দূরত্ব এবং সরণ। আসলে দূরত্ব বলতে কি বোঝায় বা সরণ বলতে কি বোঝায় এখানে একটু ভালো করে খেয়াল করো। ধরি যে এখানে পাশে দুইটা চিত্র দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করো। এটাকে আমি যদি এ বিন্দু কল্পনা করি এবং এটাকে যদি আমি বি বিন্দু কল্পনা করি এবং দেখো মাঝের একটা দূরত্ব দেওয়া হয়েছে। মাঝের দূরত্বটা কি? মাঝের দূরত্বটা হচ্ছে 10 মিটার, অর্থাৎ এদের মধ্যে গ্যাপটা হচ্ছে 10 মিটার। এখন যদি আমি বলি যে প্রথম যেটাকে আমি ধরে নিয়েছিলাম আমার যাত্রার শুরুর স্থান এবং আমার যাত্রার শেষের স্থানকে আমি যদি বি ধরে নিই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এ থেকে বি বিন্দুতে যদি আমরা যাত্রা করি, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে যদি আমরা যাত্রা করি তাহলে আমাদের ক্ষেত্রে কি ঘটছে? যদি আমরা এ থেকে বি বিন্দুতে যাত্রা করি তাহলে আমাদের একটা দূরত্ব অতিক্রম হয়। এখন যদি আমরা সরলরেখী পথে যাই এ থেকে বি বিন্দুতে, অর্থাৎ একদম সোজা পথে, তাহলে সেটা হচ্ছে সরণ। বিভিন্ন দিকে ঘুরে বা হচ্ছে যে গোলাকৃতির মাধ্যমে যদি আমরা হচ্ছে বি বিন্দুতে পৌঁছাই তাহলে কিন্তু আমরা হচ্ছে একটা দূরত্ব অতিক্রম করছি। আর যদি একদম সরল পথে যাই তাহলে সেটা হচ্ছে আমাদের সরণ। তো এরপর দেখো এখানে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই পাশের চিত্র লক্ষ্য করো যে মিসেস রাশিদা সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন, এরপর আবার বাঁক নিয়ে পেছনের দিকে 5 কিলোমিটার হাঁটেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন? এখন দূরত্ব হচ্ছে আমি যত দূর হাঁটবো সেটাই হচ্ছে আমার দূরত্ব। মানে আমি এখানে 7 কিলোমিটার হাঁটছি এবং পরবর্তীতে আমি হাঁটছি হচ্ছে 5 কিলোমিটার। তার মানে আমার দূরত্ব যেটা ওইটা হবে কিন্তু 7 কিলোমিটার যোগ 5 কিলোমিটার সমান সমান 12 কিলোমিটার। এরপরে যদি আমি বলি যে তাদের মধ্যবর্তী সরণ কত? সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব, মানে মাঝ বরাবর এই যতটুকু পথ অতিক্রম করছে এতটুকুই কিন্তু হচ্ছে তাদের মধ্যে সরণ। আর এই যে সামনে এতটুকু পথ অতিক্রম করে আবার বাঁক নিয়ে ঘুরে আসলো, এই ঘুরে আসার জন্য এটা কিন্তু সরণ, এটা দূরত্ব হয়ে গেছে। তার মানে 7 থেকে যদি আমরা 5 কিলোমিটার বাদ দিই সেক্ষেত্রে কিন্তু আমরা সরণ পাবো। মানে সরণ মানে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে মাঝের এতটুকু দূরত্ব নিতে হবে, এগুলো দূরত্ব আর নেওয়া যাবে না, যেহেতু এগুলো দূরত্ব ঘুরে আসছে। তার মানে আমাদের শুধু সরল পথে দূরত্বটা নিতে হবে, সেটা হচ্ছে সরণ। তার মানে এখানে সরল পথের দূরত্বটা কত ছিল? এখানে সরল পথের দূরত্ব ছিল হচ্ছে 7 কিলোমিটার মাইনাস 5 কিলোমিটার সমান সমান হচ্ছে 2 কিলোমিটার। এবার আরো একটা অঙ্ক আছে, এটা তোমরা নিজে নিজে হোমওয়ার্ক করে নেবে। এবার দ্রুতি এবং বেগ বলতে কি বোঝায় আমি সংক্ষেপে আলোচনা করব। দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয় এবং সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তার মানে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি আর সময়ের সাথে আহ সরণ পরিবর্তনের হারকে বেগ বলা হয়। এবং বেগ এবং দ্রুতির একক কিন্তু একই। এবং দ্রুতি এবং বেগের একই সূত্র থাকে। দ্রুতি মানে হলো দূরত্ব ভাগ সময় বা অতিক্রান্ত সময় এবং বেগ মানে হলো সরণ ভাগ হচ্ছে অতিক্রান্ত সময়। এবং এদের উভয়ের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। এদের উভয়ের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই যে এখানে দেওয়া হয়েছে সুন্দরভাবে যে 20 মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এদের একক, এটা মুখস্থ করতে হবে। তো এরপর দেখো বেগের কিছু উদাহরণ দেওয়া হয়েছে। বেগ মানে হলো সরণ ডিভাইডেড বাই সময় বা অতিক্রান্ত সময়, এইটা। এরপর ত্বরণ বলতে আসলে কি বোঝায়? ত্বরণ মানে একটু আগে জানলাম। বেগ বলতে কি বোঝায়? সরণ বা দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বা বেগ বলে। এখন বেগের পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে ত্বরণ। এখন ত্বরণ বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে নিচে দেখো আরো একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে মন্দন। তার আগে ত্বরণ আর মন্দন কিন্তু একে অপরের বিপরীত রাশি, অর্থাৎ সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আর সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তার মানে মন্দন হচ্ছে একদম ত্বরণের বিপরীত রাশি এবং ত্বরণ এবং মন্দন উভয়েরই একক হচ্ছে সেম, মিটার পার সেকেন্ড স্কয়ার। যেমন এখানে দেওয়া হয়েছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় আসে। এরপর সর্বশেষ আসে হচ্ছে অতিরিক্ত গতি আমাদের জীবনের জন্য ঝুঁকিময়। এটা সাধারণত আসে হচ্ছে আমাদের ঘ নম্বর যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ উচ্চতর দক্ষতা এই টাইপের প্রশ্নগুলোতে কিন্তু এটা বেশি এসে থাকে, যে অতিরিক্ত গতি আমাদের জীবনের জন্য ঝুঁকিময় এই বিষয়টা উল্লেখ করা, অথবা কিভাবে আমরা এই বিষয়টা থেকে মানে বেঁচে থাকতে পারি এই বিষয় সম্পর্কে কিছু কথা লেখো। তো এই বিষয়গুলো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু লিখে দিতে পারবে। তো এই বিষয় সম্পর্কে ছিল। আর সর্বশেষ এই অধ্যায় শেষে আমরা যা শিখলাম এখানে তোমরা নিজেদের মতো করে জেনে নেবে। তো এই অধ্যায়ে আমরা যা যা পড়লাম সেগুলো যদি আমি একটু সামারি করি, প্রথমে তো যে গতি কাকে বলে এবং স্থিতি কাকে বলে এই বিষয়টা জানলাম, অর্থাৎ গতি আর স্থিতি জানলাম। এরপরে যদি কোনো বস্তু পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে এবং হচ্ছে বস্তুটি যদি স্থিতিশীল বলা হয় এবং যদি অবস্থান পরিবর্তন করে তাহলে তাকে বলা হয় গতি। এরপর হচ্ছে সকল গতি আপেক্ষিক, অর্থাৎ গতির আপেক্ষিকতার সত্য জানলাম, গতি কত প্রকার সেই বিষয়ে সংজ্ঞা জানলাম। এরপর হচ্ছে সরণ জানলাম, তারপর দ্রুত জানলাম, বেগ দ্রুতি এই সম্পর্কে জানলাম। এরপর সর্বশেষ ত্বরণ এবং মন্দন সম্পর্কে জানলাম। তার মানে এগুলোই হচ্ছে আমাদের
আজকে আলোচ্য পাঠ ছিল। এবং সর্বশেষ জানলাম হচ্ছে যানবাহনের অতিরিক্ত যে গতি দুর্ঘটনা অন্যতম কারণ, এটা তোমরা নিজে নিজে পড়ে নেবে ছিল, সেগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ বেগ, তারপর ত্বরণ, দূরত্ব সরণ, এই টাইপের বিষয়গুলো কিন্তু গতি অধ্যায় বারবার চলে আসে এবং এদের এককগুলা সংজ্ঞাগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। এবং স্থিতি বলতে কি বোঝায়, গতি বলতে কি বোঝায়, এদের ব্যাখ্যা, প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল এই অধ্যায়ে। তো এই অধ্যায়ের এই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। এরপরে আমরা একাদশ অধ্যায় বা দ্বাদশ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা আছে সেই অধ্যায় নিয়ে আমরা আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।